গুড মর্নিং ফ্রম কলকাতা। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে। আর আমরা আজকে যাচ্ছি এই এয়ারপোর্ট থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরে বাগডোগরা। ভিডিও করেন না? না না, আমি একটু ভিডিও করেন না, ভিডিও বন্ধ করেন। দাদা শোনেন আমার কথাটা, আমি তো খারাপ করতেছি না। না না, আপনি করতেছি না। প্রকাশ দাদার কাছ থেকে এই গাড়িটা নিলাম। প্রকাশ দাদা আমাদের ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখিয়ে মানেভঞ্জে নিয়ে যাবে। দাদার সাথে আমাদের 3000 টাকা কথা হয়েছে। সো ভিউয়ার্স, আমরা মানেভঞ্জন যাবার পথে শিলিগুড়ি হয়ে যাচ্ছিলাম। এই শিলিগুড়িতেই একটা এটিএম বুথ, SBI এটিএম বুথের সামনে আমরা একটু ব্রেক দিলাম টাকা তোলার জন্য। আমাদের কাছে যায় তো আমরা যে রুটটা বেছে নিছি সেটা হচ্ছে মিরিকের রাস্তা, এবং এই রাস্তাটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে। সো ভিউয়ার্স, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলে হচ্ছে সীমানা। আমরা মানেভঞ্জন যাওয়ার আগে একটু আগেই আর কি আমাদের ড্রাইভার এখানে ব্রেক দিলেন এবং বললেন যে আসেন একটা জিনিস দেখাই। ক্ষুধার কারণেই কিনা জানি না, খাবারটা না মানে একদম কি বলবো যে অমৃত মনে হচ্ছে, মানে খুবই সিম্পল খাবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীব ফেরদৌস এবং রান উইথ রাজীবের সান্দাকফু ফালুট সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গতকাল কলকাতার নিউ মার্কেটে পৌঁছানোর পর রাত প্রায় 12টার দিকে আমরা নিউ মার্কেট এরিয়াতেই একটি হোটেলে উঠে যাই। চলুন হোটেলটি কেমন ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। এই ছিল আমাদের কলকাতার রুম নিউ মার্কেট এলাকায়, লিটন হোটেল, লিটনের ফ্ল্যাট আর কি। ঠিক আছে, এখানে হ্যাঁ আলাদাভাবে আর কিছু দেখালাম না। একটা মোটামুটি 1 স্টার 2 স্টার মানের হোটেলের রুমে যা যা থাকার, 2 স্টার মানের আর কি। ওয়াশরুমটা অনেক বড় বলা যায়। ঠিক আছে, মোটামুটি আছে, সবই আছে। আমরা ছিলাম ভালোই, এসিও ভালোই কাজ করতেছিল। ঠিক আছে, কিন্তু এই রুমের ভাড়া নিছে আমাদের কাছ থেকে 3 জনের জন্য 4000 টাকা। এটা অনেক বেশি। হ্যাঁ, 3 ঘন্টার জন্য নিয়েছিলাম এটা আমরা। এরপর হোটেল কর্তৃপক্ষের সহায়তায় একটি ট্যাক্সি নিয়ে এখন অর্থাৎ ভোর 4টায় আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। সেখান থেকে সকাল 7:50 আমাদের ফ্লাইট বাগডোগরার উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম কলকাতা। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে। আর আমরা আজকে যাচ্ছি এই এয়ারপোর্ট থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরে বাগডোগরা। গতকালকে আপনারা দেখছেন যে গতকালকে রাতে আমরা প্রায় 12টার দিকে কলকাতার নিউ মার্কেট একটা হোটেলে চেক ইন করছিলাম। তারপরে আমরা ওইভাবে ঘুমাই নাই, আসলে আড্ডা দিচ্ছি, কারণ আমাদের আজকে 7:50 ফ্লাইট। বাট ইন্ডিগোর যে ব্যাপারটা আছে, একটা অভিযোগ আছে তাদের বিরুদ্ধে যে তারা হচ্ছে ফ্লাইট মিস করার ওস্তাদ, অর্থাৎ তাদের ফ্লাইট অনেকেরই মিস হয়ে যায়। তো এই সংশয় থেকেই আমরা খুব সকাল সকাল রওনা দিচ্ছি, অর্থাৎ 4টার দিকে আমরা বের হয়ে গেছি হোটেল থেকে, এবং আমরা এই 5টার মধ্যেই চলে আসছি এয়ারপোর্টে। এবং এখানে আমরা ওয়েট করতেছি, আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, ওয়েট করতেছি। এবং আজকে আমরা বাগডোগরা থেকে চলে যাব হচ্ছে মানেভঞ্জন গিয়ে এক রাত থাকতে পারি। ওইখান থেকে আমরা ট্যাক্সি ভাড়া করে আমরা 3 জন চলে যাব কোথায়? সান্দাকফু, এবং সেই সাথে আমরা চেষ্টা করবো ফালুট যেতে। সাথেই থাকুন, দেখতে থাকুন, যা কিছুই হোক আপনাদের সাথে শেয়ার করব। ঘড়িতে সময় তখন ভোর 5টা। পূব আকাশে নতুন সূর্য আরও একটি নতুন দিনের সূচনা করল। আমরা অপেক্ষা করছিলাম ভোর 7:50 ফ্লাইট ধরার জন্য। কলকাতা এয়ারপোর্টে সময় কাটানোর জন্য খুব বেশি রসদ না থাকলেও গল্পগুজবে আমাদের 3 জনের সময়টা বেশ ভালোই কেটে গেল। नमस्कार, कृपया अपने बड़े बैग्स को अपने निर्धारित सीटों के ऊपर वाले ओवरहेड बिन्स और छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रख दें। ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেছি। আমাদের ফ্লাইট 7:15 ছাড়ার কথা ছিল, এখনো 7:15 আমরা বোর্ডিং করলাম। 7:50 সরি, আমাদের 7:50 হচ্ছে ফ্লাইট ছেড়ে যাবে। এখন বাজে 7:30, কিছুক্ষণের মধ্যে হয়তো বা ছেড়ে যাবে। আমরা এইমাত্র বোর্ডিং করলাম। আর
সবকিছুই অনেক স্মুথ ছিল, বাট একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে একজনের ব্যাগে ওরা ড্রোন, আমি যে ড্রোন নিয়ে আসছি সেই ড্রোনটা রাখছিলাম জনি ভাইয়ের লাগেজে আর কি, এবং আমি ভুলক্রমে এটা ব্যাটারি সহ রাখছিলাম। তো এটার জন্য আবার তারা আমাদেরকে ডেকে নিয়েছিল, নিয়ে ব্যাটারিটা আমাদেরকে দিয়ে হ্যান্ড ব্যাগে দিয়ে দিচ্ছে আর কি, আর ড্রোনটা নিয়ে গেছে। ড্রোনটা ওই ইয়েতে আছে, লাগেজের ভিতরেই আছে। তো দেখা যাক ইন্ডিগোর সাথে আমাদের ফ্লাইট এক্সপিরিয়েন্স কেমন হয়। ইন্ডিয়ার ভিতরে কিন্তু কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো দেখতে থাকুন, সাথে থাকুন। নির্ধারিত সময়েই আমাদের প্লেনটি রানওয়েতে রাজীবকে সাথে নিয়ে রানওয়ে ধরে ছুটতে ছুটতে আকাশে ডানা মেলল। কলকাতা থেকে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত এই ফ্লাইট ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। যাত্রার মাত্র একদিন আগে টিকিট কেটেছিলাম বলে আমাদের ভাড়া পড়েছিল জন প্রতি 10,000 টাকা। আপনারা বেশ কয়েকদিন আগে থেকে টিকিট কাটলে হয়তো 4-5 হাজারেও পেয়ে যেতে পারেন। দুঃখের বিষয় হচ্ছে 10,000 টাকার টিকিটে 1 ঘন্টা 25 মিনিটের ফ্লাইটে ইন্ডিগো আমাদের দিয়েছিল মাত্র 1 গ্লাস পানি, যা আমাদের বেশ মর্মাহত করেছিল। ফাইনালি কিন্তু আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছলাম না নমন ভাই, মানে এই কোনো একটা ডেস্টিনেশনে যাব, ঘুরতে যাব, সেইটার জন্যই কিন্তু আমরা গত 2 দিন ধরে যুদ্ধ করতেছি। শেষ পর্যন্ত আমরা আজকে কলকাতা থেকে বাগডোগরা এসে পৌঁছলাম। এখন কোথাও না কোথাও একটা যাওয়া যাবেই, সেটা নিয়ে আর চিন্তা করতেছি না। অ্যাটলিস্ট একটা ডেস্টিনেশন পেলাম আমরা অবশেষে। তো এখন আমরা বাগডোগরা থেকে চলে যাব হচ্ছে মানেভঞ্জন। আর মানেভঞ্জনে আমরা হয়তো একটা স্টে করবো, যেটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করছি। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা এইমাত্র বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমাদের ব্যাগপত্র লাগেজ টাগেজ নিয়ে বের হলাম। বের হওয়ার সাথে সাথে এখানে যেটা হয় সেটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের যে ট্যাক্সি ড্রাইভাররা বা এখানে যারা এজেন্ট বা দালাল, ওরা এসে একদম ঘিরে ধরে, এই ট্যাক্সি লাগবে নাকি, ট্যাক্সি লাগবে নাকি। আমরা হেঁটে একটু সামনে যাচ্ছি, ওইখানে আমরা আগে খাবো, আমরা ভুলে পা দিব না। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করবো, দূর থেকে নিব। সকালবেলা আমরা কোনো ব্রেকফাস্ট করি নাই, আমরা এখন খাবো। খেয়ে দিয়ে আস্তে ধীরে ঠান্ডা মাথায় আমরা মানেভঞ্জনের একটা ট্যাক্সি ঠিক করব এবং আমরা মানেভঞ্জন যাবো। তবে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে ঢাকা বা কলকাতার যে প্রচণ্ড গরম, সেটা কিন্তু এই বাগডোগরা আসার সাথে সাথে কিন্তু অনেকটাই কমে গেছে, মানে খুব একটা গরম নেই আর কি। আর আমরা যত সামনের দিকে আগাতে থাকবো, মানেভঞ্জনে কিন্তু অনেক ঠান্ডা রাতে। আমি কালকে দেখলাম 9 ডিগ্রি সেলসিয়াস নামছে, তার মানে কিন্তু অনেক ঠান্ডা। হয়তো বা আমাদের জ্যাকেট ট্যাকেটও কিনতে হবে। আমাদের যদিও কোনো প্রি প্ল্যান ছিল না যে জ্যাকেট ট্যাকেট কেনার, যা আমরা এবার মনে হচ্ছে যে লাগবে। আর সান্দাকফু গেলে তো আরও তাপমাত্রা নিচে নেমে যাবে। তো যাই হোক, এই সমস্ত কিছুই আপনারা দেখতে পারবেন, সাথে থাকুন, দেখতে থাকুন। বাগডোগরা এয়ারপোর্টের বাইরে বের হয়ে সামান্য একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সান্দাকফু ফালুট ইত্যাদি বিভিন্ন জায়গার ট্যাক্সি পেয়ে যাবেন। তবে এখানে রয়েছে শক্তিশালী দালাল চক্র। তাদের সিন্ডিকেট ভেঙে ট্যাক্সি রিজার্ভ করতে গিয়ে আপনাদের বেশ ঝক্কি পোহাতে হতে পারে। আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। কতক্ষণ লাগে দাদা যাইতে? মোটামুটি লাগবে 3.5 ঘন্টা লাগবে। 3 ঘন্টা। 5000 দিলে বড় গাড়ি ইনোভা। আচ্ছা, এইটা 3,500 দেবো দাদা, দেখেন হবে। अगर হইলে ভিডিও করেন না। না না, আমি একটু ভিডিও করেন না, ভিডিও বন্ধ করেন দাদা, শুনেন আমার কথাটা। সেটা আমার দিকে, আমার আমি ভিডিও তো খারাপ করতেছি না। আমি পার্সোনালি ভিডিও না না, আপনি করতেছেন না। টাকা বলবেন না দাদা, আপনি পার্সোনালি ভিডিও বন্ধ করেন। শিক্ষা পাইছেন না নাকি? না দাদা, টাকা আমি যেটা আপনাদের কাছ থেকে নেব, আমি ওই টাকাই বলবো। আমি তো আমার নিজের টাকা বলবো। এই দালাল চক্রের ক্যামেরার সামনে আসতে আপত্তি কোথায়, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আপনাদের কারো জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আমরা এখন মানেভঞ্জন যাচ্ছি। মানেভঞ্জন যাওয়ার জন্য আমরা এই গাড়িটা ঠিক করলাম, এই যে দাদার গাড়ি। দাদা, আপনার নাম কি? প্রকাশ দাদার কাছ থেকে এই গাড়িটা নিলাম। প্রকাশ দাদা আমাদের ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখিয়ে মানেভঞ্জন নিয়ে যাবে। দাদার সাথে আমাদের 3,000 টাকা কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। আপনার 3,000 না, আমরা আপনাকে একটু বাড়িয়ে দেবো। কত দেবো? আমরা খুশি হয়ে দেবো। এটা এখন বলুন। এটা আপনি যদি আমাদেরকে ভালো সার্ভিস দেন, তাইলে আপনি আমাদের ভালো সার্ভিস দিলে আপনি যেটা প্রত্যাশা করবেন সেটার চেয়ে বেশিও পাইতে পারেন। মনে মনে যেটা আপনি ভাবতেছেন সেটার চেয়ে বেশিও পাইতে। খারাপ সার্ভিস দিলে হয়তো আমরা আপনাকে সামান্য কিছু দেবো, মন খারাপ করবো। ঠিক আছে দাদা? আর একটা কথা হচ্ছে, প্রকাশ দাদা যদি সার্ভিস ভালো হয়, আমার যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু আপনাকে এসে নক করবে দাদা। এখন বাংলাদেশ
দুষ্ট দালাল চক্রের শক্ত সিন্ডিকেট যেমন আছে, তেমনি প্রকাশ দাদার মতো ভালো ড্রাইভারও এখানে খোঁজ করলে পেয়ে যাবেন। প্রকাশ দাদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। 200 টাকা 500 টাকা বিষয় না, আন্তরিকতা বড় কথা। এই যে একটু আগে কি বাজে ব্যাপারটা করলো আমাদের সাথে, ওনার সাথে তো কথাই ওরা যায় না ওরা না না, উনি আজে বাজে রেট বলে ওরা, যে যাওয়ার লোক না ও ঠিক রেট বলে। ফাইনালি সকাল 10টায় আমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে মানেভাঞ্জানের দিকে রওনা হলাম। এই রাস্তার দূরত্ব 82 কিলোমিটার, যেতে সময় লাগবে কম বেশি 3.5 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে শেয়ার জিপে করেও যেতে পারবেন। সেক্ষেত্রে বাগডোগরা থেকে আপনাদের প্রথমে আসতে হবে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে মানেভাঞ্জানের শেয়ার জিপ পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমরা মানেভাঞ্জান যাবার পথে শিলিগুড়ি হয়ে যাচ্ছিলাম। এই শিলিগুড়িতেই একটা এটিএম বুথ, SBI এটিএম বুথের সামনে আমরা একটু ব্রেক দিলাম টাকা তোলার জন্য। আমাদের কাছে রুপি ছিল না, তো আমরা এখান থেকে রুপি তুলে নিলাম এই কার্ডটা দিয়ে। এটা হচ্ছে ভিসা কার্ড, ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড, মাল্টি কারেন্সি ভিসা কার্ড। এটা আমি দেশ থেকেই এটা এন্ডোর্স করে রাখছিলাম আমার পাসপোর্টে। আপনারাও বাংলাদেশে আপনাদের ব্যাংক থেকে পাসপোর্টে ডলার এন্ডোর্স করে নিয়ে এসে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করে যে কোনো দেশের এটিএম বুথ থেকে সেই দেশের কারেন্সি তুলে নিতে পারবেন। আমার কাছে লেনদেনের জন্য এটাই সবথেকে সহজ আর নিরাপদ মনে হয়। সেই সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে 1 গ্লাস পানি ছাড়া আমাদের আর কিছুই খাওয়া হয়নি। ড্রাইভার দাদাকে বলতেই তিনি একটি রোড সাইড ধাবায় গাড়ি থামিয়ে দিলেন। আমরা এখন এই রাস্তার পাশে একটা ধাবায় এসে সকালে নাস্তার জন্য একটা ব্রেক দিলাম, কারণ আমরা সকালে কোনো নাস্তাই করি নাই। সেই যে সকালবেলা 4টার সময় বের হয়েছি, খাওয়া বলতে শুধু 1 গ্লাস পানি খাইছিলাম প্লেনের ভিতরে। ইন্ডিগো এয়ারলাইন্স। আচ্ছা, ইন্ডিগো এয়ারলাইন্স সম্পর্কে একটু বলি। এই এয়ারলাইন্স সম্পর্কে অনেকের অনেক অভিযোগ আছে। এরা সার্ভিস খারাপ, এরা মানুষকে রেখে চলে যায়, মানে ফ্লাইট মিস করায়, এটা সেটা নানান কিছু। আমরা ওদের আজকের যে ব্যবহারটা ছিল তাতে করে আমরা মোটামুটি সন্তুষ্ট। তবে একটা জিনিস খারাপ লাগছে যে 10,000 টাকা একটা টিকিট, মানে 10,000 রুপি একটা টিকিটের দাম, ওরা 1 গ্লাস পানি দিছে, মাত্র 1 গ্লাস। এই দিক থেকে আমি হ্যাঁ, তাও আবার আমি চেয়ে নিছি। এই দিক থেকে আমি আমাদের বাংলাদেশ বিমানকে হ্যাটস অফ, কারণ তারা কালকে মাত্র 35 মিনিটের একটা ফ্লাইটে বার্গার দিছে, তারপরে সাথে একটা ম্যাঙ্গো বার দিছে, সস ছিল, 1 বোতল পানি ছিল। ঠিক আছে, ওরা দিছে 1 গ্লাস ছোট্ট 1 গ্লাস পানি, আর বাংলাদেশ বিমান দিছে বড় 1 বোতল পানি, মানে মোটামুটি 250 ml। তো অবশ্যই বাংলাদেশ বিমান এই ক্ষেত্রে প্রশংসা পাওয়ার যোগ্য। আর ইন্ডিগো এয়ারলাইন্স এত অভিযোগ তাদের যাত্রীদের, এত কিছু আসলে আমলে আমার মনে হয় না ওনারা নিলে অন্তত এই ব্যাপারটাতে একটু যত্নবান হতে পারতো। তো যাই হোক, আমরা এখন নাস্তা করব, নাস্তা করে আমরা চলে যাব মানেভাঞ্জানের দিকে। আর যেতে যেতে সাইট সিন তো হবেই, চেষ্টা করব ড্রোন ফ্লাই করতে যদি সম্ভব হয়, এবং এগুলো আপনারা দেখতে পারবেন। খাবারের মান কিন্তু অসাধারণ। প্রথমে নিলাম আলু পরাটা, সেটাও ভালো ছিল, কিন্তু আলু পরাটার সাথে হচ্ছে ওটা কি ছোলা বাটোরার যে ছোলাটা, এক কথায় ফ্যান্টাস্টিক, দারুণ স্বাদ। সিটি ধাবায় সুন্দর একটি সকালের নাস্তা শেষ করে নেসক্যাফের 20 রুপি দামের এই মজাদার কোল্ড কফিতে চুমুক দিতে দিতে আমরা আবারও এগিয়ে চললাম মানেভাঞ্জানের পথে। শিলিগুড়ি ছাড়তে ছাড়তেই ওয়েদার চেঞ্জ হয়ে গেল। ঠান্ডা হাওয়া গায়ে এসে ঝাপটা দিয়ে মনে করিয়ে দিল এবার ব্যাগ থেকে শীতের কাপড় বের করতে হবে। আঁকাবাঁকা মসৃণ পথ ধরে চলতে চলতে এবং রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিক ভিউ পয়েন্টে। মানেভাঞ্জান যাবার পথে এখন আমরা আছি হচ্ছে মিরিকে। মানেভাঞ্জানের 2টা রাস্তা আছে শিলিগুড়ি থেকে, একটা হচ্ছে মিরিক দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আপনার দার্জিলিং হয়ে যায়, কার্শিয়াং দার্জিলিং হয়ে যায়। তো আমরা যে রুটটা বেছে নিছি সেটা হচ্ছে মিরিকের রাস্তা, এবং এই রাস্তাটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর চায়ের বাগানের ভিতর দিয়ে আঁকা বাঁকা পথ, এবং এই পর্যায়ে কিন্তু এসে আমরা একটু ঠান্ডা ওয়েদার পাচ্ছি। আরও পাহাড়ের যত উপরে উঠতে থাকবো ঠান্ডার পরিমাণ তত বাড়তে থাকবে। দারুণ একটা ওয়েদার, খুবই ভালো লাগছে, খুবই এনজয় করতেছি। চলুন এবার সামনে যাওয়া যাক।
এরপর মানেভাঞ্জানের দিকে যেতে যেতে রাস্তার সৌন্দর্য আমাদের মুগ্ধতা ক্রমেই বাড়িয়ে দিচ্ছিল। রাস্তার দুই পাশে সুউচ্চ পাইন গাছের সারি, সেই সাথে ছায়া ঢাকা মসৃণ আঁকাবাঁকা পথ, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল অসাধারণ। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলে হচ্ছে সীমানা। আমরা মানেভঞ্জন যাওয়ার আগে একটু আগে আর কি আমাদের ড্রাইভার এখানে ব্রেক দিলেন এবং বললেন যে আসেন একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই জায়গাটার নাম সীমানা এবং এইখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই দেখেন ওইখানে দূরে দেখা যাচ্ছে হচ্ছে মানেভঞ্জন। মূলত আমরা ওই মানেভঞ্জনেই এখন যাচ্ছি এবং এইখান থেকে ফুল একটা মানেভঞ্জনের যে বার্ডস আই ভিউ দেখা যাচ্ছে সেটা কিন্তু অসাধারণ। ঠিক আছে, আমি আসলে এর আগে মানেভঞ্জন যে 2-3 বার আসছি তখন কিন্তু আমি এই ভিউ পয়েন্টে কখনো দাঁড়াই নাই বা আমাকে কোনো ড্রাইভার বলে নাই যে এটা হচ্ছে এখান থেকে মানেভঞ্জনটা যে দেখা যায়। তো সত্যি এখান থেকে মানেভঞ্জন এক নজরে দেখে খুবই ভালো লাগতেছে। এই যে মানেভঞ্জন, নেপাল। হঠাৎ করেই কিন্তু চারপাশে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। আমরা খুব বেশি আর দূরে নেই সান্দাকফু থেকে, কি বলে মানেভঞ্জন থেকে, কিন্তু হঠাৎ করে রোদ পড়ে গেল এবং এই যে রাস্তা পাইন গাছের ভিতর দিয়ে যে রাস্তাটা সেটা কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এরপর আমরা খুব দ্রুতই পৌঁছে গেলাম নেপাল সীমান্ত ঘেঁষা সান্দাকফু ফালুটের গেটওয়ে খ্যাত পাহাড়ি ছোট্ট জনপদ মানেভাঞ্জানে। আমরা হলো 1 2 3 4 5 6 এই আপনার 3 হলো, ঠিক আছে। আর এটা হলো আপনি খাইছেন 200, ঠিক আছে। আর এই পাশে হলো এক্সট্রা, তাহলে কিন্তু সব কিছু 37 মিলে দিয়ে দিলাম। অর্থাৎ আর আপনার নাম্বারটা একটু বলেন। এখন বাংলাদেশ থেকে তো দাদা অনেকে আসতে চাইবে আমাদের ভিডিও দেখে, হ্যাঁ তখন হ্যাঁ আবার বলেন 82 93 96 5211 5211। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে কিন্তু আপনারা সবাই ফোন করে কিন্তু প্রকাশদার সাথে কিন্তু আপনারা আসতে পারেন এবং চাইলে খুব ভালো একটা ট্যুর করতে পারেন। মানেভাঞ্জানে এসে আমরা উঠেছিলাম হোটেল প্রধানে। আগেও আমি যতবার মানেভাঞ্জান এসেছি ততবারই এই হোটেলেই থেকেছি। নীলেশ দাদার কাছ থেকে আমরা প্যাকেজ দিলাম, সান্দাকফু ফালুটের যে প্যাকেজটা সেটা আমরা নিলাম এবং আমরা আগামীকালকে থেকে আমাদের শুরু হবে। We will start our journey. Okay, tomorrow to Sandakphu and Falut. This is your third time, if I'm not wrong. Yes, third time. 2 times this year. Yet and third time also here. I hope the weather will be good. Yes. Thank you, Dada. Thanks a lot. মানে আমরা যে প্যাকেজটা নিলাম এখান থেকে, আমরা দাদার কাছ থেকে এই প্যাকেজটা নিয়ে থাকি। সেটা হচ্ছে আপনার এখানে আমাদের সান্দাকফু মানেভঞ্জন এক রাত এখানে থাকবো। আমরা আগামীকালকে ভোরে চলে যাব সান্দাকফু এবং তারপরের দিন আমরা চলে যাব হচ্ছে ফালুটে থেকে আমরা সোজা ব্যাক করব। আমরা ব্যাক করে অর্থাৎ এই 3 দিনে কিন্তু আমাদের ভিতরে কিন্তু টোটাল খাবার খাবার, গাড়ি, গাইড সহ, হ্যাঁ এবং থাকা, এই সব কিছু সহ আমাদের হচ্ছে পার হেড 9000 রুপি, মানে পার হেড না, সরি 3 জন 27,000 পার হেড, নয় ওই তো 9000 এ পড়লো। এর ভিতরে কিছু আছে আমাদের হচ্ছে ওইখানে এন্ট্রি ফি, শুধু পারমিশনটা আমাদের জন্য এক্সট্রা ভাবে টাকা দিতে হবে। ওখানে হয়তো অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকার মতো লাগবে। আচ্ছা। এই হচ্ছে মানেভাঞ্জানের রুম। আজকে রাতে আমরা থাকবো এই রুমে। এখানকার রুমগুলো কিন্তু খুবই সাধারণ, ঠিক আছে। ওই রকম আহামরি 2 স্টার 3 স্টার মানের রুম এখানে আশা করা যায় না, যেহেতু একটা পাহাড়ি এলাকা এবং অনেক ভিতরের দিকে। মোটামুটি 2টা প্রশস্ত বেড আছে, একটা বেডে অনায়াসে 2 জন করে থাকা যাবে, 2টা বেডে 4 জন থাকা যাবে, যদি আমরা 3 জন একটু রিল্যাক্সেই থাকতে পারবো। আর এখানে ইলেকট্রিসিটির পয়েন্ট সব কিছুই আছে, তবে এই মুহূর্তে কারেন্ট নাই, যার ফলে আমি আপনাদেরকে হয়তো ওইভাবে দেখাতে পারছি না। এটা হচ্ছে ওয়াশরুমে গিজার আছে, এটা দরকার। গিজার ছাড়া এখানে কোনো হোটেল সেটা কল্পনাই করা যায় না, কারণ এই যে আমরা এখন আসছি এখনই কিন্তু বেশ ঠান্ডা, রাতে নাকি 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। তো ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্স করে সন্ধ্যায় বের হয়ে আমরা এই মানেভঞ্জন ছোট্ট একটা শহর কয়েকটা নিয়ে একটু ঘুরে দেখবো আর কি। সো আমাদের খাবার রেডি হয়ে গেছে। আমরা দুপুরে লাঞ্চ করি নাই, ওই যে সকালে খাইলাম মানেভঞ্জন আসার পথে 10:30 11টার দিকে, ওইটাই খাওয়া ছিল আমাদের ব্রেকফাস্ট। তো একটু আগে নীলেশ দা এসে বললো যে আমাদের খাবার রেডি, তো আমরা এখন লেট লাঞ্চ করবো আর কি। লেট লাঞ্চ শেষ করে আমরা একটু মানেভঞ্জনটা ঘুরে দেখবো। মানেভঞ্জন কিন্তু খুবই ছোট্ট একটা পাহাড়ি শহর,
এই পাহাড়ি শহরটা আমরা একটু ঘুরে দেখবো, এখানকার দোকানপাট, ঘরবাড়ি, বাজার টাজার এগুলো একটু দেখার চেষ্টা করবো। তারপরে রাতে শুয়ে পড়বো। কাল থেকে আমাদের মানেভঞ্জানে এখানে সান্দাকফুর যে ট্রিপটা সেটা শুরু হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, বিকেল গড়িয়ে সন্ধ্যায় হয়ে গেছে। প্রচণ্ড ক্ষুধা লাগছিল। এখন এত ক্ষুধার কারণেই কিনা জানি না, খাবারটা না মানে একদম কি বলবো যে অমৃত মনে হচ্ছে। মানে খুবই সিম্পল খাবার, জাস্ট একটা ডিম ভাজি, বাঁধাকপি ভাজি, আলুর দম, সাথে পাতলা ডাল, জাস্ট এই একটা চাটনির মতো দিছে, এই সাদা ভাত। কিন্তু এত মজা লাগতেছে যে মানে চোখ মুখ বন্ধ করে খাওয়া শুরু করছি। এরপরে অর্ধেক খাওয়ার পরে মনে হয়েছে যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এমনিতেও রান্না ভালো হয়েছে, ক্ষুধার তো একটা ব্যাপার আছেই, তাছাড়া রান্নাও ভালো হয়েছে। আর এখানকার যে রেস্টুরেন্টের যে পরিবেশ, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কাম অ্যান্ড কোয়াইট, এইটা ভালো লাগছে। এটা আমি সবসময় এনজয় করি। এখানে আসলে সান্দাকফু ফালুট আসলে আমি এই হোটেল প্রধানেই উঠি। নীলেশদাও অসাধারণ লোক, দিদিও খুব ভালো লোক, এখানে যারা থাকেন সবাই খুব ভালো লাগে, এনজয় করি আমি। তো এখন খাওয়া শেষ করবো। খাওয়া শেষ করে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আলো কমে আসছে। তারপরে যতটুকু এই মানেভঞ্জন শহরটা দেখানো যায় আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। আমাদের লেট লাঞ্চ শেষ করে আমরা একটু বের হলাম জাস্ট এখানে মানেভঞ্জন যে ছোট্ট একটা গ্রাম বা শহর যাই বলুন না কেন, সেটা একটু এক্সপ্লোর করতে। এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, জানি না কতটুকু কি দেখাতে পারবো। একটু ঘোরাফেরা করতেছি, এদিক থেকে ওদিকে যাচ্ছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা শীতের তেমন একটা প্রস্তুতি নেই নাই, কারণ আমরা আসলে সান্দাকফু যে আসবো বা ফালুট যে যাবো এইটাই আমাদের প্ল্যান ছিল না। আপনারা তো দেখলেন কিরকম হুটহাট করে প্ল্যান করে আমরা এখানে চলে আসছি। জাস্ট এই যে পাতলা একটা হুডি আছে, তাও আমাকে এটা জনি ভাই দিছে, নোমান ভাইও একটা পাতলা একটা জ্যাকেট পরে আসছে। মানে সবাই একদমই প্রস্তুতি নেই। আমি কোনো কেটসও আনি নাই, কোনো মোজাও আনি নাই, মানে এতটা দিনহীন ভাবে আসছি। এখন এখানে আসার পরে দেখি ভালো ঠান্ডা, এবং কালকে সান্দাকফু এবং পরশুদিন ফালুটেও নাকি অনেক বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা আছে। মানে তাপমাত্রা 2-3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম নেমে যেতে পারে। তো আমরা যেটা করবো সেটা হ্যাঁ সেটাই দারুণ। তো আমরা যেটা করবো, এখান থেকে কোনো একটা দোকান থেকে আমরা কথা বলে চেষ্টা করব শীতের কাপড় ভাড়া নিতে। আর জুতা যদি ওইভাবে, জুতা হয়তো ভাড়া হবে না, তো জুতা আমরা কিনে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা এখানে এই যে পারমিশনের আবার ব্যাপার থাকে, আপনারা জানেন যে সান্দাকফু ফালুট এইগুলো জায়গায় যেতে হলে মানেভঞ্জন থেকে কিন্তু পারমিশন লাগে। আমাদেরকে ফর্ম দিছে, এটা আমরা পূরণ করে আগামীকালকে সকালে জমা দিলে আমরা কালকে সকালেই পারমিশন পাবো, এবং আমরা সকালবেলা পারমিশন নিয়ে ফার্স্ট চলে যাব হচ্ছে সান্দাকফু। তো খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করতেছি। নিস্তব্ধ পাহাড়ি এই শহর, আস্তে আস্তে ধীরে ধীরে লোকজন কমে আসতেছে, ব্যস্ততা কোলাহল কমে আসতেছে। হয়তোবা এরা 8টার ভিতরে ঘুমিয়েও পড়বে সবাই, এর আগে যেরকম দেখছি। তো যাই হোক, ভালো লাগে আমার আসলে। একদম শহরের এত কোলাহল, এত ব্যস্ততা, এত গাড়ি ঘোড়ার হর্ন সব কিছু থেকে এই যে হঠাৎ করে পাহাড়ি একটা জায়গায় এসে কিছুটা সময় কাটানো, একটা রাত কাটানো, এটা কিন্তু দারুণ। খুব এনজয় করতেছি, আপনারাও এনজয় করুন, সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন শেষ বিকেলের পাহাড়ি ছোট্ট শৈল শহর মানেভঞ্জানের প্রকৃতি, পরিবেশ এবং জনজীবন। আর এই ফাঁকে আমি রাজীব ফেরদৌস আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, যেখানেই ঘুরতে যান না কেন সেই অঞ্চলের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে ভুলবেন না। সেই সাথে সেখানকার পরিবেশ এবং জীববৈচিত্র্যের প্রতি সদয় থাকবেন। মনে রাখবেন, আপনার ভ্রমণ তখনই সফল হবে যখন সবাই আপনার প্রতি হাসি মুখ থাকবে। ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরদিন আমরা গাড়িতে করে মানেভঞ্জানের পথে যেতে যেতে অসাধারণ কিছু অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। তবে যাই বলি না কেন, ট্রেকিং করে আসলে সেই মজাটা কিন্তু গাড়িতে পাওয়া যায় না। দেখেছিলাম প্রকৃতির কোমল এবং কঠিন রূপ। এসব কিছু দেখতে হলে আগামী পর্বে চোখ রাখুন এবং আপনাদের প্রিয় চ্যানেল রান উইথ রাজীবের সাথেই থাকুন। আচ্ছা, বাইরে অনেক ঠান্ডা, অনেক জমে যাওয়ার মতো অবস্থা।